560.99 বর্গ কিলোমিটার আয়তনের চট্টগ্রাম সিটি কর্পোরেশন 1863 সাল থেকে প্রতিষ্ঠিত চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি ধাপে ধাপে নাম পরিবর্তন করে বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন হিসেবে পরিচিতি লাভ করেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিত্ব এই সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করেছে নগর পিতা হিসেবে। 19,51,052 জন ভোটার এই সিটিতে, পুরুষ 9,98,723 জন ও 9,52,329 জন নারী ভোটার রয়েছে। এবার নির্বাচনে 735টি ভোট কেন্দ্র, ভোট কক্ষের সংখ্যা 4,886টি, এর মধ্যে 4,136টি স্থায়ী এবং 750টি অস্থায়ী। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত দানের শীষ প্রতীক নিয়ে মেয়র প্রার্থী হয়েছেন একজন ন্যায়পরায়ণ, দুর্নীতিমুক্ত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, যিনি দল ও মতের ঊর্ধ্বে উঠে নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করার অঙ্গীকার করেছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক ডাক্তার সাদাত হোসেন। তিনি নগর পিতা নয়, নগর সেবক হতে চাই এই স্লোগানের 18 দফা ইস্তেহার নিয়ে নগরবাসীর কাছে আগামী 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসেবে ভোট প্রার্থনা করেন। নির্বাচনী বিভিন্ন বিষয়ে কথা বলেছেন দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো হাসান মুকুলের সাথে। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন 2021। আমরা মনে করি এই নির্বাচনটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, যেহেতু 50 বছরের স্বাধীনতার যে পূর্তি উৎসব হচ্ছে, সেই স্বাধীনতার 50 বছরও আমরা আমাদের যে গণতান্ত্রিক অধিকারগুলো আমরা হারিয়েছি, এই 2021 সালের পূর্তিতে আমরা আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার সংগ্রামে আমরা কাজ করে যাব। বিশেষ করে মানুষের কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, সর্বোপরি আমাদের যে ভোটের অধিকার আমরা হারিয়েছি, সেই ভোটের অধিকার আবারও আমরা ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করে যাব। এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। বিশেষ করে আমাদের সিটি কর্পোরেশনের নির্বাচনে 20 লক্ষ ভোটারের মধ্যে 10 লক্ষ ভোটার মহিলা এবং নারী, তারা যাতে নির্বিঘ্নে, নিরাপদে, নিশ্চিন্তে ভোট সেন্টারে আসতে পারে। কারণ মানুষের যে ভোট সেন্টারের প্রতি যেটা অনীহা সৃষ্টি হয়েছে, অনাগ্রহ সৃষ্টি হয়েছে, সে অনীহা অনাগ্রহকে আবারও আগ্রহের জায়গায় আনতে হলে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে রাষ্ট্রযন্ত্রের যে চালিকা শক্তি, সে জায়গায় তাদের থাকতে হবে। আওয়ামী যন্ত্রে তারা যেটা কাজ করছে, সে জায়গা থেকে তাদের ফিরে আসতে হবে। আর নিউ জেনারেশনের ব্যাপারে আমি যেটা বলতে চাই, সবসময় আমরা দেখেছি 71-এর মুক্তিযুদ্ধের কথাই বলুন কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথাই বলেন, এই ছাত্রশক্তি, যুবশক্তি কিন্তু রাজপথে ছিল। কাজে আজকে আমরা মনে করি যে ভোটের অধিকার, যে অধিকারটি কমপ্লিটলি নির্বাসিত হয়ে গেছে, এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ইয়াং জেনারেশনের সেই জোরালো ভূমিকা, 71-এর মুক্তিযুদ্ধ কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন অথবা 1/11 পরবর্তী দুঃসময়ে তারা যে ভূমিকা রেখেছিল, সেই ভূমিকায় তাদেরকে অবতীর্ণ হতে হবে। তারা সেখানে এসে ভোট দেওয়ার জন্য তারা আসবে। তাদের ভোট যদি কেউ দিয়ে দেয়, তাদেরকে প্রতিবাদমুখী হতে হবে, তাদেরকে সেখানে কথা বলতে হবে, তাদের অধিকার তাদেরকে জোর করে আদায় করতে হবে। আমার নিজের অধিকার আদায়ের জন্য যদি সেখানে আমার রক্ত দিতে হয়, সেখানে অবশ্যই একটা ইমানি দায়িত্ব আছে বলে আমি মনে করছি। কাজে আজকের এই প্রেক্ষাপটে 2021 সাল হোক আমাদের ভোটের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার করার বছর, এবং এই বছরে আমরা মনে করি সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে সেটা শুরু হবে। দেখুন, এই কথাটি আমরা বারবার বলেছি, নির্বাচনটা গণতন্ত্রের শেষ ধাপ। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য 30 লক্ষ শহীদের রক্ত সেখানে গিয়েছে, প্রায় 2 লক্ষ মা বোনের ইজ্জত সেখানে গিয়েছে। কাজে এই জিনিসটিকে বিএনপি কখনো চায় না যে নিশ্চিহ্ন হয়ে যায়। কাজে গণতন্ত্রের শেষ সোপান এই যে ভোটের অধিকার কিংবা নির্বাচন, সেটি আমরা চাই, সেটির মাধ্যমে গণতন্ত্রকে আমরা আবার পুনরুদ্ধার করতে চাই। সেজন্য আমরা বারবার নির্বাচনে আমরা গিয়েছি এবং নির্বাচনের মাধ্যমে
আমরা এটাও দেখাতে চাচ্ছি আওয়ামী লীগ কতটুক নোংরা হতে পারে, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে কতটুক ধ্বংস করে দিয়েছে, সেটা আমরা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করছি। আপনারা হয়তোবা দেখেছেন যে নির্বাচন ব্যবস্থা কী পরিমাণ ধ্বংস হয়ে গেছে, সেটা স্বয়ং তাদের ওবায়দুল কাদের সাহেবের ভাই নিজেই বক্তব্য তুলে ধরেছেন যে যদি ভালো নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগের কোনো এমপি তাদের সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাতে দূরের কথা, তাদের জামানত বাজেয়াপ্ত হবে। কাজে এই যে একটা কালচার, সেই কালচারটা আসলে নির্বাচনের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে তুলে ধরছি। না, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা প্রায় 43টি ওয়ার্ডে আমরা গিয়ে আমরা মিটিং করেছি। আমরা সেখানে ভোটারদেরকে উদ্বুদ্ধ করেছি বিভিন্নভাবে, তাদেরকে আমরা ভোট সেন্টারমুখী হতে বলেছি এবং তাদেরকে বলেছি যে আসলে এটা ভোটের অধিকার, এটা আপনাদেরই অধিকার, এটা গণতান্ত্রিক অধিকার। এটা আসলে ইনফ্যাক্ট কারো হয়তো বা 1000 কোটি টাকা নেই, কিন্তু একটা ভোট এটা তার নিজেরই অধিকার, সে অধিকার তাকে প্রতিষ্ঠা করতে হবে এবং প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই তাকে ভোট সেন্টারে যেতে হবে এবং আলটিমেটলি ভোট সেন্টারে গিয়ে তারা যদি একজন ভালো মানুষকে সেখানে জয়যুক্ত করতে পারে, তাহলে হয়তো তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা হয়তো পূরণ হতে পারে। কারণ যারা চুরি করে ডাকাতি করে তারা হয়তো বা এমপি মন্ত্রী হচ্ছে, মেয়র হচ্ছে, তারা কিন্তু জনগণের যেহেতু ভোটে নির্বাচিত না, কাজে তারা হয়তো তাদের ইচ্ছা মতো কাজ করছে, জনগণের কাজ করছে না। কাজে জনগণকে এই দায়িত্ব নিতে হবে, এই সব কথা আমরা বলছি এবং তাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে ভোট সেন্টার আনার জন্য আমরা চিন্তাভাবনা করছি। তবে এটার বাইরেও যে কথাটি ভোট সেন্টারে আনার জন্য দরকার, সেটা হচ্ছে নির্বাচন কমিশন এবং সরকার যন্ত্রকে অবশ্যই ইতিবাচক ভূমিকায় কাজ করতে হবে। আমরা মনে করি নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় ভোট সেন্টারে আনার জন্য ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি প্রশাসন যন্ত্র যারা ইতিমধ্যে মানুষকে ভীতি জাগিয়ে মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চার করে নির্বাচন বিমুখ করে ফেলেছে, সেখানেও তাদের ভূমিকা থাকা দরকার বলে আমি মনে করছি। তারাও যেহেতু মানবিক পুলিশ হিসাবে কাজ করছে বলছে, কাজে মানবিক পুলিশেরও ধর্ম আছে যে ভোট সেন্টারে নির্বিঘ্নে আমার মা বোনেরা, ইয়াং জেনারেশন যারা আছে, তারা কীভাবে ভোট দিবে এবং নিশ্চিন্তে ভোট দিয়ে নিরাপদে ভোট দিয়ে তারা কীভাবে ফিরে যাবে, এটার দায়িত্ব তাদের। কাজে ওভারঅল আমি মনে করি এই ভোট সেন্টারে যাওয়ার জন্য শুধু আমরা প্রার্থী না, আমরা যারা এখানে রাষ্ট্রযন্ত্র আছে, যারা সরকার আছে কিংবা নির্বাচন কমিশন, তাদের ভূমিকা সবচেয়ে জোরালো হতে হবে বলে আমি মনে করছি। তবে আমার যেটা ধারণা হচ্ছে, যেহেতু মানুষ অনেকটাই এখন সচেতন আছে, তারা তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সোচ্চার আছে, আশা করি সামনের নির্বাচনে তারা তাদের সেই অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে থাকবে, তারা তাদের সেন্টারে গিয়ে ভোট দেওয়ার প্রত্যয় ঘোষণা করবে। আসলে ঘটনা হচ্ছে কি, এখানে ব্যালট ইভিএম বড় কথা না, এখানে হচ্ছে নৈতিকতার প্রশ্নটা বড় কথা। কারণ আমি যদি চুরি করতে চাই, সেটা ব্যালট হোক ইভিএম হোক, আমি সেটা করতে পারবো, এটা কোনো ফ্যাক্টরে না। আর যদি আমার নৈতিকতা যদি ঠিক থাকে যে আমি একটা সুষ্ঠু নির্বাচন করব, নিরপেক্ষ করব, গণতান্ত্রিক করব, অংশগ্রহণমূলক করব, কম্পিটিটিভ করব, উৎসবমুখর করব, তাহলে আমি সেটা ব্যালট কিংবা ইভিএমকে অন্য প্রথা যে কোনো হোক না কেন আমরা সেভাবে করতে পারি। কাজেই মূল জায়গায় আমাদের আসতে হবে, যেটা হচ্ছে নৈতিকতার বিষয়, যে আমি নির্বাচনটা রাষ্ট্রযন্ত্র, নির্বাচন কমিশন মিলে সুষ্ঠু করছে কিনা, নিরপেক্ষ করছে কিনা। কাজে সুষ্ঠু, নিরপেক্ষ এবং যদি গণতান্ত্রিক অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তাহলে সেক্ষেত্রে ব্যালট কিংবা ইভিএমের প্রশ্নটা গৌণ আর কি। যোদ্ধা বলছে যেহেতু ইটস আ ক্রাইসিস, যে 12 বছরে বিএনপির আসলে এই যে আমাদের প্রায় 1 লক্ষ মামলার প্রায় 36 লক্ষ আসামি, কাজে 1 লক্ষ মামলার 36 লক্ষ আসামি, কিন্তু তারাও কিন্তু এখনও পর্যন্ত তারা কিন্তু মাঠে দাঁড়িয়ে আছে। তারা এত মামলা হামলা, গুম, গুপ্ত হত্যা, নির্যাতনের মধ্য দিয়েও তারা কিন্তু নির্বাচনে আছে, তারা কিন্তু রাজপথে আছে, তারা কিন্তু মিছিল মিটিং আছে, তারা একটা লোকও কিন্তু এখন আওয়ামী লীগে জয়েন করেনি। কাজে আমার মনে হয় যে এটা খুব সিগনিফিক্যান্ট, যে একটা দলের প্রতি মমত্ববোধ, ভালোবাসা, বিশেষ করে সাধারণ মানুষের একটা যে ভালোবাসা এই দলের প্রতি রয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আছে, ম্যাডাম খালেদা জিয়ার প্রতি আছে, তারেক রহমানের প্রতি আছে। কাজে ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই জন্যই যে বিএনপির এই এত নির্যাতনের মধ্যেও, এত নিষ্পেষণের মধ্যেও বিএনপি যে নির্বাচন করছে কিংবা তারা রাজপথে আছে, এই জন্য সাধারণ মানুষ অবশ্যই তাদেরকে যোদ্ধা বলছে। এটা আমার মনে হয় একদম সত্যি কথা এবং এটাই যুগোপযোগী আর কি।
আগামী ২৭ জানুয়ারি নির্বাচন যদি নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, চট্টগ্রাম শহরের মানুষ দানের শেষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। না, ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন, আমি সব জায়গায় বলেছি আমার বিজয়ের ব্যাপারে আমি 100% নিশ্চিত, যদি সুষ্ঠু নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। হ্যাঁ, কারণ এগুলি আমরা দিইনি, আমরা তো অলমোস্ট যেগুলোকে ডিক্লেয়ার করেছি, আমরা তো মহানগর থেকে একটা ডিক্লারেশন আছে কারা কাউন্সিলর মহিলা এবং কারা পুরুষ, কাজে ওইভাবে আমরা কাজ করছি। আমাদের মিটিংগুলোতেও তারা আসছে, আমরা ওইভাবে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আর কি। কাজে এই ক্ষেত্রে আমার মনে হয় বিতর্কের কোনো সুযোগ নেই। আমরা আমাদের যে সাংগঠনিক নিয়মে আছে সেভাবে চলছি। যদি এই ধরনের বেশি বাড়াবাড়ি করে কেউ হয়তোবা সাংগঠনিকভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নিরাপদ চট্টগ্রাম, সাম্য সম্প্রীতির চট্টগ্রাম, জলাবদ্ধতা মুক্ত, পরিচ্ছন্ন, স্বাস্থ্য শিক্ষা বান্ধব, তথ্য প্রযুক্তি সমৃদ্ধ, নান্দনিক পর্যটন নগরী গড়ার পথে এগিয়ে যাব। আমার যেটা কথা হচ্ছে চট্টগ্রামবাসীর প্রতি, চট্টগ্রামকে একটি সুন্দর আধুনিক স্বাস্থ্যসম্মত পর্যটন এবং যুগোপযোগী শহর করার জন্য আপনাদের যদি চিন্তাভাবনা থাকে, তাহলে অবশ্যই সামওয়ান হু ইজ অ্যাক্টিভ, অ্যাজাইল, মোবাইল, ডাইনামিক, এনার্জেটিক, ওই ধরনের একজন লোককে আপনারা চুজ করতে হবে এবং আপনারাই কম্পেয়ার করেন যে দুজন মেয়রের মধ্যে কে হলে ভালো হবে। গত বছরের মার্চ মাস থেকে সমগ্র বিশ্বের মতো বাংলাদেশেও আক্রান্ত হয়েছে কোভিড-19 করোনা মহামারীতে। আতঙ্কিত ও আক্রান্ত জনগণকে স্বাস্থ্য সুরক্ষা রাখতে সরজমিনে চিকিৎসা প্রদান করা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাত জেগে অনলাইনে পরামর্শ ও চিকিৎসা সেবা দিয়েছেন ডাক্তার শাহাদাত হোসেন। কারণ এটা এমন একটি সময়ে আমরা এখানে নির্বাচন করতে যাচ্ছি যখন স্বাস্থ্যসেবার চরম অবমূল্যায়ন এবং চরম বিপর্যস্ত অবস্থা। কাজে ঠিক এই মুহূর্তে আমি একজন ডাক্তার হিসেবে যেটা হয়তোবা চট্টগ্রামবাসীকে সেবা দিতে পারবো, অন্য পেশারকে হয়তোবা এই মুহূর্তে সেই সেবাটা দেওয়াটা কঠিন হয়ে যাবে। কারণ এই করোনাকালীন সময় আজকে যে শেষ হয়ে যাবে এটা না, এটা ধরেন আরও এটা 4-5 বছর এভাবে থাকবে। কাজে ওভারঅল আমার মনে হয় এই মুহূর্তে চট্টগ্রামকে একটা স্বাস্থ্যসম্মত শহর, আমাদেরকে অবশ্যই ইনোভেটিভ চিন্তা নিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে এবং যেটা আমি আশা করছি যে সেটা আমি হয়তোবা এই মুহূর্তে এই কাজগুলো আমি করতে পারবো বলে আমি মনে করছি। তিনি করোনা মহামারী চলাকালে আতঙ্কিত ও ঘরবন্দি 1.5 লক্ষ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ দিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সহ ওষুধ সামগ্রী বিতরণ করেছেন, যাহা এখনও চলমান রয়েছে। তিনি জনগণকে সুরক্ষা দিতে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে পরামর্শ ও চিকিৎসা প্রদান করেছেন।